হ্যালো স্টুডেন্টস, আজ আমরা রাষ্ট্রপতি বা ভারতের প্রেসিডেন্টকে নিয়ে আলোচনা করব। তো দেখো কতগুলো বিষয় নিয়ে আলোচনা করা যাক। রাষ্ট্রপতি ভারতের নিয়মতান্ত্রিক তথা প্রশাসনিক প্রধান। ভারতের প্রশাসনিক ব্যবস্থার প্রধান হলো ভারতের রাষ্ট্রপতি। ভারতের শাসন বিভাগের প্রধান হলেন ভারতের রাষ্ট্রপতি। এবার দেখো ভারতীয় গণতন্ত্রকে মেন তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হলো এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, আর একটা হলো জুডিশিয়ারি। মানে হলো এক্সিকিউটিভ মানে হচ্ছে শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা আর বিচার ব্যবস্থা। তা তিনটে পার্ট বললাম, শাসন ব্যবস্থা, 2 নম্বরে হচ্ছে আইন ব্যবস্থা, আর 3 নাম্বার যেটা হলো সেটা হলো বিচার ব্যবস্থা। দেখো এই গণতন্ত্রের তিনটি মূল স্তম্ভ, শাসন ব্যবস্থা বা এক্সিকিউটিভ, আইন ব্যবস্থা বা এটাকে বলা হয় লেজিসলেচার, আর বিচার ব্যবস্থা বা এটাকে বলা হয় জুডিশিয়ারি। তো ভারতের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার প্রধান হলেন ভারতের রাষ্ট্রপতি। এই শাসন বিভাগ সেটা কাদেরকে নিয়ে গঠিত হয়? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তার যে মন্ত্রী পরিষদ আছে, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ, এবং অ্যাটর্নি জেনারেলদের নিয়ে গঠিত হয় ভারতের শাসন বিভাগ। সেই শাসন বিভাগের প্রধান হলেন ভারতের রাষ্ট্রপতি। এবার দেখো, ভারতের রাষ্ট্রপতি হচ্ছে ভারতের প্রথম নাগরিক। এবং এটাও মনে রাখবে, যখন সেন্সাস বা জনগণনা হয় তখন কিন্তু প্রথম জনগণনা শুরু করা হয় ভারতের রাষ্ট্রপতিকে দিয়ে। ঠিক আছে, এটা মনে রাখবে। এবং তিনি জাতীয় ঐক্য এবং সংহতির প্রতীক, মানে আমাদের যে ঐক্য এবং সংহতি তার প্রতীক কিন্তু আমাদের ভারতের রাষ্ট্রপতি। এবার দেখো, রাষ্ট্রপতির হাতে যে ন্যস্ত ক্ষমতাগুলো রয়েছে সেগুলো কেবলমাত্র মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যায়, যেটা 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে তার ক্ষমতাকে সীমিত করে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে তার যে অধীনস্থ যে ক্ষমতাগুলো সেগুলো কিন্তু সবসময় কাদের পরামর্শ অনুযায়ী মেনে চলতে বাধ্য? মন্ত্রী পরিষদের সদস্যদের পরামর্শ অনুযায়ী। ঠিক আছে, এটা বিস্তারিত দেওয়া আছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তারপর দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি কিন্তু 2বার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন। কি বললাম? পরপর 2বার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন। এবার দেখো, জাকির হুসেন, ইনি হলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। এটাও কিন্তু বারবার প্রশ্ন দেয়, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? তিনি হলেন জাকির হোসেন। এবং বর্তমানে ভারতের রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। তোমরা নামটা থেকে বুঝতে পারছো, ইনি হলেন একজন মহিলা রাষ্ট্রপতি এবং তিনি ভারতের যে দলিত সম্প্রদায়, সেই সম্প্রদায় থেকে উঠে এসছেন। ঠিক আছে, এবং 2022 সাল থেকে তিনি কর্মরত আছেন। এবার দেখে নাও, ভারতের রাষ্ট্রপতি হবার জন্য কি কি যোগ্যতা থাকা দরকার। এই যোগ্যতাগুলো সংবিধানের 58 নম্বর ধারায় বর্ণিত আছে। এবার দেখো, রাষ্ট্রপতি আছে সংবিধানের 52 নম্বর ধারায়, রাষ্ট্রপতির বর্ণনা রয়েছে। এবার সংবিধানের 53 নম্বর ধারায় প্রশাসনিক ক্ষমতা বর্ণনা দেওয়া আছে 53 নম্বর ধারায়। ঠিক আছে, 54 নম্বর ধারায় রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বর্ণনা দেওয়া আছে। 54 নম্বর ধারায় রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বর্ণনা দেওয়া আছে। এবার দেখে নাও, রাষ্ট্রপতি হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন। ভারতের রাষ্ট্রপতি হতে গেলে অবশ্যই তাকে ভারতের নাগরিক হতে হবে।
কী হতে হবে? ভারতের নাগরিক হতে হবে এবং কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে, বা যার ন্যূনতম বয়স 35 বছর হতে হবে। এর নিচে হলে কিন্তু ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবার দেখো, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে লোকসভার সদস্য হবার যোগ্য হতে হবে। কি বললাম? লোকসভার সদস্য হবার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতে হবে। 4 নম্বর, কেন্দ্রীয় বা রাজ্যসভার অধীন, রাজ্যসভা না, এটা রাজ্য সরকার হবে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অধীন কোনো লাভজনক পদে তার থাকা চলবে না। কি বললাম? কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অধীন কোনো লাভজনক পদে কিন্তু তার থাকা চলবে না। 5 নম্বর পয়েন্ট যেটা আছে, রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে 50 জন নির্বাচক কর্তৃক উত্থাপিত হতে হবে তার নামকে, এবং 50 জন নির্বাচন কর্তৃক মনোনীত হতে হবে। ঠিক আছে, তার কি বললাম? 50 জন নির্বাচক কর্তৃক উত্থাপিত এবং 50 জন নির্বাচক কর্তৃক মনোনীত হতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, 15,000 টাকা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ডিপোজিট হিসাবে রাখতে হবে বা সিকিউরিটি মানি হিসাবে রাখতে হবে। এবার মনে রাখতে হবে যে ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করছে সে যদি মোট ভোটের 1/6 ভোট পেতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু এই যে সিকিউরিটি ডিপোজিট এটা কিন্তু ফেরত পাওয়া যাবে না। ঠিক আছে, আমাদের লোকসভার নির্বাচনের মতোই। রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যে আলোচনা সেটা হচ্ছে 54 এবং 55 নম্বর ধারায় রয়েছে সংবিধানের। এবার দেখে নাও, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করে একটি নির্বাচক সংস্থা বা ইলেকটোরাল কলেজ। একটি ইলেকটোরাল কলেজ বা নির্বাচক সংস্থা রাষ্ট্রপতি দ্বারা পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন। মনে রাখবে, রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করে ইলেকটোরাল কলেজ বা নির্বাচক সংস্থা। এবার এই নির্বাচনে এই সংস্থা বা ইলেকটোরাল কলেজ গঠিত হয় কাদেরকে নিয়ে? প্রথমে দেখে নাও, পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্যদের নিয়ে। উভয় কক্ষের যারা নির্বাচিত সদস্য আছে তারা এটাই মধ্যে থাকবে, এবং বিধানসভা বা রাজ্য আইনসভা নির্বাচিত সদস্যরাও এখানে অংশগ্রহণ করবে। দিল্লি এবং পডুচেরির মতো যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে তাদের নির্বাচিত সদস্যরা এখানে অংশগ্রহণ করবে। এখানে মনে রাখবে 70 নম্বর ধারাতে কিন্তু দিল্লি আর পডুচেরির কথা বলা হয়েছে, এখানে কিন্তু জম্মু কাশ্মীরের কোনো কথা বলা নেই। ঠিক আছে, তারপর দেখো, এবার কেন্দ্র ও রাজ্য আইনসভার মনোনীত সদস্যরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। মানে যে সমস্ত সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক বা রাজ্য মনোনীত হন কেন্দ্র এবং রাজ্য আইনসভাতে, তারা কিন্তু এখানে কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না কোনো মতেই। এবার রাষ্ট্রপতি নির্বাচিত হন একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হন। ঠিক আছে, একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটের ভিত্তিতে। এই ভোটের ভ্যালু বের করারও কতগুলো প্রসেস আছে, সেগুলো পরে আলোচনা করব। রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হন, এটা মাইন্ডে রাখবে। এটা কত নম্বর ধারায় বলা আছে? 56 নম্বর ধারায় বলা আছে। এবং 57 নম্বর ধারায় বলা আছে যে রাষ্ট্রপতি মেয়াদ শেষের পর একাধিকবার বা অনির্দিষ্টবারের মতো নির্বাচিত হতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই। সেটা কত নম্বর ধারায় বলা আছে? 57 নম্বর ধারায়। রাষ্ট্রপতির যে শপথ গ্রহণ তা সংবিধানের 60 নম্বর ধারায় বলা আছে। সুপ্রিম কোর্টের শীর্ষ বিচারপতি এবং তার অনুপস্থিতিতে বয়োজ্যেষ্ঠ কোনো বিচারপতি সুপ্রিম কোর্টে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। এবার দেখো, ভারতের রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট আর রয়েছে 61 নম্বর ধারায়। কি বললাম? 61 নম্বর ধারায় রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট রয়েছে। একমাত্র সংবিধান ভঙ্গের অপরাধে ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়। এই পদচ্যুত করতে গেলে বা ইমপিচমেন্ট প্রস্তাব আনতে গেলে
যে কক্ষে প্রস্তাবটা উত্থাপিত হবে তার 1/4 সদস্যদের দ্বারা স্বাক্ষরিত হতে হবে এবং এই প্রস্তাব উত্থাপনের পর উভয় কক্ষে 2/3 সদস্যদের কর্তৃক সমর্থনে পাস হতে হবে, তবে একজন রাষ্ট্রপতিকে অপসারিত করা যাবে। আবার এই প্রস্তাব উত্থাপনের 14 দিন আগে নোটিশ দিয়ে জানাতে হবে। ঠিক আছে, এরপর দেখো ভারতের রাষ্ট্রপতি বর্তমানে 5 লক্ষ টাকা বেতন পান এবং অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এটা সংবিধান 59 নম্বর ধারায় বর্ণনা করা রয়েছে। রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত কিছু ক্ষমতা ভোগ করেন। প্রথমত প্রধানমন্ত্রী ও তার পরামর্শে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন, মানে ক্যাবিনেটের যে মন্ত্রীরা থাকে তাদেরকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। এছাড়াও অ্যাটর্নি জেনারেল, অডিটর জেনারেল বা নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক এদের নিয়োগ করেন আমাদের রাষ্ট্রপতি। ইউপিএসসি এর নির্বাচিত যে সদস্যরা থাকে তাদেরকেও নির্বাচিত সদস্যদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। এবার দেখো আইন সংক্রান্ত কিছু ক্ষমতা। সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান সেটা কিন্তু রাষ্ট্রপতি করতে পারে। নবগঠিত যে লোকসভা থাকে সেই লোকসভাকে সম্বোধিত করা সেটাও কিন্তু রাষ্ট্রপতির আইন সংক্রান্ত ক্ষমতার মধ্যে পড়ে। এছাড়াও কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধবিরতি ঘোষণা এটাও রাষ্ট্রপতির ক্ষমতা। আর তোমরা যেহেতু জানো রাষ্ট্রপতি হলো ভারতের সামরিক প্রধান বা ভারতের যে 3 বাহিনী আছে সেই 3 বাহিনীর প্রধান হলো ভারতের রাষ্ট্রপতি। সেই হিসাবে ভারতের রাষ্ট্রপতির হাতেই যুদ্ধ ঘোষণা এবং যুদ্ধবিরতির অধিকার রয়েছে। সবচেয়ে বড় কথা, তিনি প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী যে কোনো সময়ে নির্বাচিত যে লোকসভা তা কিন্তু ভেঙে দিতে পারেন। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতি যে সমস্ত বিচার সংক্রান্ত ক্ষমতা ভোগ করেন তার মধ্যে একটা হলো 143 নম্বর ধারা অনুযায়ী তিনি কোনো বিষয়ে তার যদি দ্বন্দ্ব দেখা যায় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের পরামর্শ, বিচারকদের পরামর্শ চাইতে পারেন, তবে তিনি তা মানতে কিন্তু বাধ্য নন। ঠিক আছে, এবার দেখো 72 নম্বর ধারা অনুযায়ী কোনো অপরাধীর সাজা ক্ষমা প্রদর্শন করতে পারেন, এমনকি মৃত্যুদণ্ড রোধ করতে পারেন। এই মৃত্যুদণ্ড রোধের ক্ষমতা শুধুমাত্র রাষ্ট্রপতির হাতেই রয়েছে। ঠিক একই ক্ষমতা আমাদের রাজ্যপাল উপভোগ করেন। তা হলো 143 নম্বর ধারা অনুযায়ী। 143 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল ও একই ক্ষমতা ভোগ করেন, কিন্তু তার মৃত্যুদণ্ড রোধের ক্ষমতা কিন্তু নেই। এবার দেখো জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। ভারতের রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা পালন করেন। 1 নম্বর হলো জাতীয় জরুরি অবস্থা, এটা আছে 352 নম্বর ধারায়। তারপর দেখো রাজ্যে জরুরি অবস্থা, এটা হচ্ছে 356 নম্বর ধারায়। আর 3 নম্বর হলো আর্থিক জরুরি অবস্থা। ঠিক আছে, আর্থিক জরুরি অবস্থা এটা আছে 360 নম্বর ধারাতে রয়েছে। আজ এই পর্যন্তই। আশা করি যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ক্লাসটা লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে, এবং এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।